প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খেলাধুলা নিয়ে এনটিভি সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। বহুল আলোচিত বাফুফের নির্বাচনের ভোট চলছে। সকালে কোনো প্রকার ঝামেলা ছাড়াই শেষ হয়েছে সাধারণ সভা। বেলা 2টায় শুরু হয় ভোট গ্রহণ। বাফুফের নির্বাচনকে নিয়েই সাজানো হয়েছে গ্যালারির এ পর্বের আয়োজন। আর এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন দুজন অতিথি। আছেন সাংবাদিক এম কায়সার ও জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক। আপনাদের দুজনকে স্বাগত গ্যালারি স্টুডিওতে। ধন্যবাদ। ফুটবলের নির্বাচন, আপনি ফুটবলার, কি আশা করছেন? আসলে বিগত বেশ কিছুদিন ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচন নিয়ে যেই ধরনের উত্তেজনা, একটু উৎসাহ উদ্দীপনা এবং পাশাপাশি নানা গুঞ্জন এবং নিজেদের ভিতরেই আসলে যেভাবে কাদা ছোড়াছুড়ি সবকিছু মিলিয়ে আসলে কে নির্বাচিত হবে সেটা থেকে আমি যেটি বেশি ভাবছি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের ফুটবল কি পাবে। গত 8 বছরে আমরা কাজী সালাউদ্দিন ভাইয়ের যেই অ্যাক্টিভিটিস বা এটা সবাই আমরা জানি আসলে যে আমরা হয়তোবা রেগুলার লিগটা করতে পেরেছি, বাট পাশাপাশি যদি বাংলাদেশের টোটাল ওভারঅল ফুটবলের কথা চিন্তা করিস তাহলে আমি মনে করি যে আমরা দিনকে দিন ডিটোরেট করেছি বাংলাদেশের ফুটবল, যেটি বাংলাদেশের মানুষ অনেক বেশি আশা করেছিল কাজী সালাউদ্দিন ভাই আসার পরে। যেমন একটা এক্সাম্পল দিতে হয়, আমরা সকালে যে সাধারণ সভাটা হয়েছে এরপরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে সভাপতি প্রার্থী বর্তমান কমিটির সালাউদ্দিন এবং কামরুল আশরাফ পটন, তারা বেরিয়ে এসেছিলেন সাধারণ সভা শেষে। তারা কি বলেছে তাদের একটু বক্তব্য শুনলে আমাদের আলোচনাটা আরো ভালো হবে বোধহয়। চলো একটু দেখি। ওনারা প্রশ্ন তো ওনারাই করেছেন, 10টা 12টা ওনারাই প্রশ্ন করেছেন, ওনাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে, ওনারাই উত্তর পেয়ে গেছেন। সো এজিএম তো একদম ঠান্ডাভাবে শেষ হয়েছে। আমি ধরেন এত এজিএম এত কিছু করেছি, এত সুন্দর নর্মাল এজিএম আমি কোনদিন দেখিনি। 8 কোটি টাকা ওনাদের কাছে ব্যাংকে পাবে, ওনারা ব্যাংক থেকে 8 কোটি টাকা লোন নিচ্ছে। তো লোন নিতে হলেই মর্গেজ দিতে হয়। কি মর্গেজ দিছে? ফুটবল ফেডারেশনের তো বিল্ডিং ছাড়া মর্গেজ দেওয়ার মতো কিছু নাই। এজিএম মানে তো সব কিছু অনুমোদন করা, ঠিক না? আপনার যদি এই লাইবিলিটিস অনুমোদন করে নেন, পরের কি ব্যবস্থা করার রাস্তা আছে? বাজেট পাস করার পরে ব্যবস্থা আছে। আমি আসলে যে কথাটা বলছিলাম যে সালাউদ্দিন ভাই আসার পরে আমরা ভাবছিলাম যে সারা বাংলাদেশের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের যে ঘরোয়া ফুটবলটা চালু হবে পাশাপাশি, এবং আমাদের যে ফুটবলার যে সংকটটা আছে সেই সংকটটা কাটিয়ে উঠবে, এবং আমাদের গ্রাসরুট লেভেল থেকে শুরু করে আমরা শুধু সিলেটের একটি একাডেমি নয়, যেটি এখন আমরা মনে করি যে আসলে বন্ধই, তো একটি একাডেমি দিয়ে কিন্তু কখনো বাংলাদেশের ফুটবল ডেভেলপ করা সম্ভব না। তো এই যে সামগ্রিক বিষয়গুলি ছিল সেগুলিতে আসলে সালাউদ্দিন ভাই আমি বলবো যে পুরোপুরি ব্যর্থই হয়েছেন সে। বাট পক্ষান্তরে এখন নির্বাচনকে ঘিরে যেই উত্তেজনা আমরা দেখেছি এবং খুব টানা হেঁচড়া করে যে বেশ কিছুদিন আগে চিটাংয়ে একটি এজিএম হয়েছে এবং সেটি ঢাকা রেখে কেন চিটাংয়ে গেল সেটিও আসলে একটি প্রশ্নবিদ্ধ একটি বিষয়। পাশাপাশি কোনো এজিএমে 92 লক্ষ টাকা খরচ হয় সেটিও আসলে আমি অতীতে হয়েছে কিনা আমি জানি না, এবং এটার জন্য আমি আমাদের যে সাবেক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন এস এ সুলতান টিটু, ওনাকেও জিজ্ঞেস করেছিলাম, তো উনি আমাকে ধারণা দিয়েছিলেন 10 থেকে 15 লাখ টাকা হতে পারে। বাট কেন এত ব্যয়বহুল এজিএম হঠাৎ করে কেন হলো, এবং কারো অডিট রিপোর্ট কখনো কারো পকেটে থাকে না, এটি জনসমক্ষে সবার সামনে প্রকাশ হয়। সুযোগ ছিল মানে কাউন্সিলরদের কথা বলার। এবং আমরা একটু সরাসরি এতে যাব ওই মানে ভেন্যুতে রেডিসন হোটেলে, যেখানে আমাদের স্টাফ রিপোর্টার আছেন নাইম হাসান, তার কাছে জানতে চাইব সর্বশেষ অবস্থাটা কি। নাইম, আমাকে জানাবেন একটু মানে ভোটের সবশেষ অবস্থাটা কি এই মুহূর্তে? নাসিমুল, আমি কিছুক্ষণ আগে আমাদের প্রধান নির্বাচনের কমিশনার যে মেজবাহ আছেন, মেজবাউদ্দিন, ওনার সাথে আমি কথা বলেছি, আমার পাশেই ছিলেন একটু আগে। তো উনি যেটা জানিয়েছেন যে এখন বাজে আপনার 4টার বেশি বেজে গেছে, বেশিক্ষণ সময় হাতে নেই নির্বাচন সম্পূর্ণ হবার জন্য। উনি যেটা জানিয়েছেন যে 70% ভোটের মতো কাস্ট হয়ে গেছে এর মধ্যে। তো উনি আশা করছেন যে 5টার মধ্যেই শতভাগ ভোট উনি কাস্ট করতে পারবেন, নির্বাচন সম্পূর্ণ হবে। এবং উনি এটাও জানিয়েছেন যে যদি ভোট সময়মতো কাস্ট হয় 6টার মধ্যে সভাপতির ফলাফলটা তারা 5:10 দিকে তার নির্বাচনের ভোটের সভাপতির ভোট কাউন্ট করা শুরু করবে। 6টার দিকে তারা ফলাফলটা জানিয়ে দিবে। ঠিক 6টার দিকে হয়তো সহসভাপতি 1 ঘন্টা পর, এবং হয়তো সদস্যদের সবার শেষে জানাবে। এখানকার নির্বাচনের অবস্থা যদি বলি, যেরকম একটা আমাদের আগে থেকে একটা বড় একটা ভাবনা ছিল যে নির্বাচনের উত্তাপ কেমন হবে, সবকিছু কিন্তু খুব সুন্দর ছিল। আমরা যেটুকু দেখেছি, লক্ষ্য করেছি যে একদম শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে, বাইরে কোনো সমর্থক বা কেউই ছিল না, নিরাপত্তা বাহিনী, পুলিশ ছিল, সবই ছিল।
নাসিমুল। নাইম, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আমরা এই নির্বাচনের আগে যেটি বা সবসময় শুনেছি এবং অনুধাবন করেছিলাম, একটা গুঞ্জনের মতো ছিল যে এই নির্বাচনকে কেন্দ্র করে একটি রাজনৈতিক প্রভাব ঘটতে পারে। তো সেই ধরনের কোনো ধরনের এই আজকের নির্বাচনে কি চোখে পড়েছে কোনো কিনা? ধরনের পরিস্থিতি কি চোখে পড়েছে আপনার? না, এরকম একটা শঙ্কা ছিল যে হয়তো আজকে এই নির্বাচনে শেষ পর্যন্ত এত ধরনের গুঞ্জন এত কিছু ছিল, তো মানে কোনো কিছু হতে পারে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি মানে যখন ভোট গ্রহণ শুরু হলো, এর আগে থেকে সাধারণ সভা হলো, যে এখানের যেরকম পরিবেশ প্রয়োজন একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে সেরকম পরিবেশ কিন্তু ছিল। এবং এখানে সমর্থক বলেন, প্রার্থীদের সমর্থক বা বহিরাগত কেউ কিন্তু এখানে আসতে পারেনি। এবং নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যেরকম পরিবেশ দরকার সবই ছিল এখানে। আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের লোকজন, আর সব কিছুই ছিল। তো আমরা ওরকম যেরকম হওয়ার আশঙ্কা করা হয়েছিল কোনো কিছু হয়নি। এবং সাধারণ সভায় কিন্তু কোনো ধরনের উত্তাপ সৃষ্টি হয়নি। সব কিছু মিলে আমাদের যতটুকু আমরা খেয়াল করেছি, লক্ষ্য করেছি, সবার গণমাধ্যম কর্মীদের একই কথা যে মোটামুটি বেশ সুষ্ঠু একটি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। ভোট গ্রহণ এখন পর্যন্ত চলছে, এমনটা বলতে পারি আপনাকে। ওকে নাইম, আপনাকে ধন্যবাদ। কাসার, একটু কাসারের কাছে যাই। সেটা হচ্ছে যে এই যে নাইম বললো এবং সালাউদ্দিন ভাই এবং ফুটুনো বক্তব্য দিল, এ নিয়ে আপনার কি বক্তব্য? একজন বললো 8 কোটি টাকা দায়বদ্ধতা, আরেকজন বললো যে এতদিনের যে নানা গুঞ্জন সালাউদ্দিনের বিরুদ্ধে সে অভিযোগ আজকে তো ওঠার সুযোগ ছিল। না, আমি 8 কোটি টাকার প্রসঙ্গে বলি। এই বিষয়ে এটি আমার জানা রয়েছে, এটি 8 কোটি টাকার এই প্রসঙ্গটি, এই দেনাটি বাফুফের হয়েছিল আপনার একটি ব্যাংক থেকে। তারা এই দেনাটি নিয়েছিলেন একটু হিসাবে। কখন নিয়েছিলেন? যখন মেসিকে, বাংলাদেশ যখন আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার যে ম্যাচটি হয়েছিল, সেই ম্যাচের সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিছুটা টাকার সংকটে পড়েছিল, তখন তারা একটি ব্যাংক থেকে এই দেনাটি নিয়েছিল। ওয়েল, সেই প্রসঙ্গে এখন না যাই, বরঞ্চ আমি একটু অন্য প্রসঙ্গে বলি। নাইম যেটি বলছিলেন, এটি খুব স্বস্তির বিষয় যে আমরা এর আগে নির্বাচনের আগে দেখেছি যে নির্বাচনের আগে কিন্তু প্রচুর কাদা ছোড়াছুড়ি হয়েছে, এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে। আপনার যেটি ঘটেছে সেটি মোটেও কাম্য ছিল না। কিন্তু আজকের নির্বাচনটা যেটি নাইম বললেন এবং আমরা সবাই জানলাম, যে এটি খুব স্বস্তিকর বিষয় যে দিনভর সকাল থেকে এখন পর্যন্ত অন্তত অস্বস্তিকর কোনো পরিবেশ ঘটেনি, এবং এটি খুবই স্বস্তিকর বিষয়। এবং আমি মনে করি যে নির্বাচন এরকমই হওয়া উচিত, যে আপনি হয়তো এই আগে কি বললেন না বললেন, কিন্তু নির্বাচনের দিন আপনাকে সুষ্ঠু স্বাভাবিকভাবে ভোটাররা যাতে তাদের সব কাউন্সিলররা তাদের যাতে ভোটটা নির্বিঘ্নে দিতে পারেন, এটা তাদের পছন্দ মতো ভোটারকে দিতে পারেন, সেটি বিষয় ছিল এবং সেটি খুব সুন্দরভাবে সফল হয়েছে। এখন পর্যন্ত চলছে আর কি, এখন পর্যন্ত ভোট চলছে, খুব সম্ভবত 5টা পর্যন্ত ভোট চলবে, কারণ ভোট খুব বেশি নেই। 134 জন ভোটার রয়েছেন, 134 জন কাউন্সিলর, তারা ভোট দিবেন। সো আমার মনে হয় যে এটি খুবই স্বস্তিকর বিষয় যে কোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে একটি বিষয় আমি আপনার একটু মনোযোগ আকর্ষণ করতে চাই এখানে। দেখুন, গত 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মতো ব্যাপার হলো যে বাফুফের নির্বাচন নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে মাঝখানে যে একটি স্বাধীনতা কাপ ফুটবল নামে একটি টুর্নামেন্ট চলছিল, সেই ফুটবল টুর্নামেন্ট কিন্তু এই নির্বাচনের জন্য 10 দিন ধরে বন্ধ। কেন 10 দিন ধরে বন্ধ, এটির কিন্তু জবাব দুপক্ষের কেউ দিতে পারেননি। কিন্তু আমি মনে করি যে এটি বাফুফের বর্তমান কমিটির এবং যারা নির্বাচন করছেন, সেই নির্বাচনের নতুন কমিটি হিসাবে যারা নির্বাচন করছেন, দুপক্ষেই, দুই প্যানেলেরই এটি ব্যর্থতা। কারণ কেউ কিন্তু এটাকে ডায়াগনোসিস করেননি এবং কেউ কিন্তু এই বিষয়টা নিয়ে মত তোলেননি। অথচ আমার কথা হলো যে নির্বাচনের জায়গায় থাকবে, খেলার জায়গায় থাকবে। এই জিনিসটাই বাফুফের উচিত ছিল দুই প্যানেলেরই একটু ভালো মতো পরিষ্কার করা। মানে কাশের যেটা বললো, এই সেন্টিমেন্টের সাথে আমিও একমত যে খেলার জায়গায় থাকবে। কিন্তু এই যে ব্যক্তির যে প্রভাব ফেডারেশনে, মানে আগামীতে যারাই নির্বাচিত হোক, আপনি কি মনে করেন এসব থেকে বেরিয়ে এসে ফুটবলকে আসলে সত্যিকার অর্থে ভালোভাবে কাজ করা উচিত তাদের? ডেফিনেটলি আমি কাসারবের সাথে একমত কথাটি, যে আমরা আসলে নির্বাচনের জায়গায় নির্বাচন থাকবে। এবং আমাদের যে টুর্নামেন্টটি চলছিল, যেহেতু এটি আমাদের জাতীয় একটি ইস্যু, যে স্বাধীনতা কাপ ফুটবল, যেটি প্রতি বছরই হয়ে থাকে আমাদের, তো এটি আমরা মনে হয় যে নির্বাচনের জন্য কোনো অবস্থাতে এটি বাধাগ্রস্ত করা ঠিক হয়নি। এবং এটি আমার মনে হয় নর্মালি শেষ করতে পারতো তারা, যদি আমাদের বর্তমান কমিটিতে যারা ছিলেন আজকের পর্যন্ত, তো তারা চেষ্টা করলে বা তাদের যদি সদিচ্ছা থাকতো তাহলে এটা করতে পারতাম। বাট দুর্ভাগ্য কি, যে আমাদের মানসিকতার এই জায়গাটাতে অনেক বেশি প্রবলেম, যে আমরা নিজেদের স্বার্থটাকে এত বড় বেশি করে দেখার চেষ্টা করি, যার ফলে যে আমাদের যে জাতীয় স্বার্থগুলি সেটা অনেক সময় আমরা ভুলে যাই। যে আমরা আমাদের নির্বাচনকে কেন্দ্র করে কেন ফুটবল টুর্নামেন্টটি বন্ধ হয়ে যাবে, তাই না? বিষয়টি হচ্ছে এরকম। তো আমি আরেকটি বিষয় যেটি বলছেন, যে আসলে আমাদের যে পক্ষ বিপক্ষ বা আমাদের যে ফুটবলের যেই ব্যক্তি যেই ডমিনেট করার যে একটি প্রবণতা, সেখান থেকে বেরোয় বাংলাদেশের ফুটবল আসলে কি পাবে। আমার এই জায়গাটা আসলে কি, যে বিষয়টি একটা পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে যে
আমাদের ফেডারেশনগুলি যদি আমরা মানে ভবিষ্যতে, বর্তমানে তো বলতে পারছি না এখন কি হবে, ভবিষ্যতে যদি আমরা এই জায়গাটাকে নিউট্রাল একটা বডি রাখতে পারি যারা ক্লাবের কোনো প্রতিনিধি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে থাকবে না, তাহলে হয়তোবা আপনার যে প্রশ্নটি আপনি করেছিলেন আমাকে যে ব্যক্তিগত যে প্রবণতাটা প্রভাব খাটানোর, সেটা অথবা থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বেরিয়ে আসতে পারবে। বাট দুর্ভাগ্য যে আসলে বর্তমানে আমরা যেই কমিটি আসুক না কেন সেখানে আসলে প্রত্যেকটি ক্লাবের প্রতিনিধি এখানে জড়িত আছেন। সো সেই ক্ষেত্রে ব্যক্তিগত পাশাপাশি ক্লাবের যে প্রভাবটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপরে সেটা থেকেই যাবে। সেখান থেকে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আদৌ বের হইতে পারবে কিনা সেটা আসলে আমাদের সামনে দেখার বিষয়। আচ্ছা কাসার, এই যে আমরা তো অনেক কথাই বলি, মানে সাংবাদিক হিসেবেও আমাদের সাংবাদিকতার জায়গাটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। আমরা দুপক্ষেরই মতামত তুলে ধরছি, মানে একদম ভিতরে গিয়ে কাজ করার যে জায়গাগুলোতে নানা কারণে পাচ্ছি না। এই যে অর্থের ছড়াছড়ি বা এই নিয়ে যে নানা গুঞ্জন, আসলে বাংলাদেশের এই 44 বছর পর এইগুলো থেমে একটা ভালো কিছু দৃষ্টান্ত হতে পারে না যে আগামী দিনে আর এইগুলো হবে না? না, তা তো অবশ্যই হওয়া উচিত সেটি। তবে এবারের বাফুফের ফুটবলকে নির্বাচনকে কেন্দ্র করে আমার একটি শব্দ খুব বেশি করে মনে পড়ছে, সেটি হলো যে পোল্টিবাজি। আপনি সবচেয়ে বড় বিষয়টা হলো যে দেখুন, আমার স্পষ্টত মনে আছে 2008 সালে যখন কাজী সালাউদ্দিন নির্বাচন করতে নেমেছিলেন বাফুফের সভাপতি হিসাবে, তখন কিন্তু তার বিরুদ্ধে ছিলেন হারুনুর রশিদ এবং বাদল রায়। অথচ সেই হারুনুর রশিদ এবং বাদল রায় আজকে কিন্তু সালাউদ্দিনের পক্ষে নির্বাচন করছেন। তার 4 বছর পরে সালাউদ্দিন ভাই যখন নির্বাচন করতে নামলেন, তখন কিন্তু মঞ্জুর কাদের তার পাশে ছিলেন এবং মঞ্জুর কাদের তার জন্য ভোট চেয়েছিলেন। সেই মঞ্জুর কাদের আজকে সালাউদ্দিনের এগেইনস্টে আরেকজন প্রার্থীকে দাঁড় করিয়েছেন। আমি জানি না এখানে বাফুফের কোন মানে সংগঠকদের কার কোন গোলাম রব্বানী হেলাল দুদিন আগে বিপক্ষে ছিল, আজকে গোলাম রব্বানী হেলাল তো ওনার কাজী সালাউদ্দিনের সাথে একসাথে ফুটবল খেলেছেন, একই দলে খেলেছেন, একসাথে জেলও খেটেছেন। আবার সালাম মুর্শিদি ওই প্যানেলেরই লোক, ভিতর থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত। এই নির্বাচনটা আসলে খুবই ব্যতিক্রমী নির্বাচন এবং একটু বলা যেতে পারে যে এই ধরনের পোল্টিবাজির বিষয় আমরা সাধারণত রাজনীতির ক্ষেত্রে দেখে থাকি, কিন্তু রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে দেখে থাকি যে দল যখন নির্বাচন সামনে আসে তখন হয়তো সদল বলে আরেকজন দল বদল করে অন্য দলে চলে গেলেন। কিন্তু বাফুফের নির্বাচনে যে এরকম ঘটনা ঘটবে এটা কিন্তু ধারণার বাইরে ছিল। যাই হোক না কেন, এখন পর্যন্ত যা ঘটেছে সেটা ঘটুক, সমস্যা নেই। কিন্তু আমি চাবো যে নির্বাচনের পরে দুপক্ষই যদি সমান সমান হয়ে তারা নির্বাচিত হয়ে আসতে পারেন, এমন হতে পারে যে দুই প্যানেল কেউ সংখ্যাগরিষ্ঠতা পেল না, তখন যেন তারা একসাথে কাজ করতে পারেন এবং তাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত বাংলাদেশের ফুটবলকে সামনে নিয়ে যাওয়ার। আপনি দেখেন নাসিমুল, সবচেয়ে বড় বিষয়টা, দুঃখজনক বিষয়টা হলো যে বাংলাদেশ ফুটবল কিন্তু 110 র্যাঙ্কিংয়ে ছিল এক সময়, সেই ফুটবল আজকে 182-তে চলে গিয়েছে। এর ব্যর্থতা কার? শুধুমাত্র আপনি জাতীয় দলের ফুটবলারদেরকে ব্যর্থ বলবেন? আমি মানতে রাজি নই। এখানে যারা জাতীয় দল ফুটবল পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে এই দায়িত্বটা পুরোপুরি নিতে হবে। যাই হোক, আপনি পোল্ট্রিবাজির কথা বললেন। প্রিয় দর্শক, আমরা কিন্তু আপনাদের সাথে পোল্ট্রিবাজি করব না, সব সময় সত্য কথাটাই আপনাদেরকে জানাবো। তবে এই পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, শুনবো আমিনুলের কাছে আরও পোল্ট্রিবাজির কিছু কথা। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমিনুল, আপনার কাছে যাব তার আগে গতকাল যে ভেন্যু আজকে যেখানে ভোটাভুটি হচ্ছে সেই ভেন্যু পরিদর্শনে গিয়েছিলেন দুই প্রার্থী, কাজী সালাউদ্দিন এবং কামরুল আশরাফ। তারা তখন জয়ের ব্যাপারে বেশ আশাবাদ ব্যক্ত করেছিলেন, চলুন একটু দেখি। আমি প্রেসিডেন্ট হয়েছি, 39 বছর কাজ করে এসে প্রেসিডেন্ট হয়েছি, এবং আমি যদি কালকে প্রেসিডেন্ট হারিয়ে ফেলি, একজন ব্যক্তি যে 10 দিন আগে এসে বলেছেন স্পোর্টসে যে আমি প্রেসিডেন্ট হব, এবং তাকে যদি ব্যাক করে সমর্থন দিয়ে ভোট দিয়ে প্রেসিডেন্ট করে, আমার কিছু করার নেই। এটা তাদের চয়েস এবং অধিকার তাদের আছে করার। প্রতিপক্ষ যার কথা বললেন সে বলেছেন সে যদি নির্বাচিত হন সে আপনাকে নিয়েও কাজ করতে চান, আপনি কি যেতে আগ্রহী হবেন? দেখেন এগুলা ইলেকশনের আগে কথা, এইসব কথার কোনো দাম আছে? আমি কার সাথে কাজ করব? যে ভদ্রলোক জীবনে কোনোদিনও কোনো অর্গানাইজেশনের সাথে জড়িত না, কোনো স্পোর্টসের সাথে জড়িত না। এটা একটা গ্রুপ তাকে ধরে নিয়ে এসে দাঁড়িয়ে করেছে দাবি। আমি মনে করতাম যারা দাঁড়িয়ে করেছে তারা যদি দাঁড়াতো আর তারা যদি আমাকে বলতো যে তারা যদি জিতে তার সাথে কাজ করতো, অবশ্যই আমি করতাম। বাট এইখানে আননোন ব্যক্তি, আমি জানি না উনি কে, কোথায় থেকে আসছে, কোন স্পোর্টস করেছে, আপনারাও সবাই জানেন। এইটা তো প্রশ্নই উঠে না, এটা তো ইলেকশনের কথা। আমি আশা করি ভালোভাবে সুন্দরভাবে ইলেকশন হবে। আমি আসছি হোটেলে ভোটারদের সাথে
লাস্ট টাইম দেখা করতে, এবং আশা করব যে ভোটাররা আমার পারফরমেন্সের উপরে ভোট দিবে। টেলিভিশনে কে কি ইন্টারভিউ দিল এটার সত্য মিথ্যা দেখে ভোট দিবে। কেন একটা জিনিস বললেই তো হয় না। আমি 8 বছর কাজ করেছি এবং আমি কাজ কী করেছি এটা বলার আমার দরকার পড়ে না, আপনারা জার্নালিস্টরাই কভার করেছেন। সো আমি এখানে আসছি ভোটারদের সাথে দেখা করতে, এবং আলটিমেটলি ভোটার্স আর দ্য আলটিমেট। এখানে কোনো অর্গানাইজেশনই ফুটবল ফেডারেশন কন্ট্রোল করে না। ফুটবল ফেডারেশন ইজ কন্ট্রোল অনলি বাই দ্য ভোটার্স। যারা ভোটার, যারা কাউন্সিলর, বাইরের কোনো কিছু ক্যানট বি ইনভলভড ইন টু দিস। আপনি যে যত কথাই বলেন, ভোটার্স উইল ডিসাইড। কালকে দুপুরবেলা যখন ইলেকশন আরম্ভ হবে, ভোটাররা ভোট দিবে, ভোটাররা ভোট দিয়ে যাকে পছন্দ করবে সেই প্রেসিডেন্ট হবে। এখনও তো আমরা ওইটা চিন্তা করতেছিলাম যে দেখেন, সুষ্ঠু মানেই তো সাংবাদিকতা যারা ছিল, আমাদের মিডিয়া বাইরে যারা আপনারা আছেন, তারা তো আমি চাই যে প্রত্যেকটা ভোটারের সাথে কথা বলুক, আমরা কোথায় নির্বাচন হয়েছে নির্বাচন কমিশনের সাথে কথা বলুক, আমাদের আরও যারা আমার প্রতিদ্বন্দ্বী যিনি আছেন ওনার সাথে কথা বলবেন, আমার সাথে কথা বলবেন, এটি তো সঠিক। কিন্তু তাও তো বাধাগ্রস্ত হচ্ছে। তার মানে এখানে তো যা করতেছে সব ফুটবল ফেডারেশন থেকে রুম ভাড়া করছে, সাংবাদিক যারা মিডিয়ার লোকজনকে আসতে, তারা চিঠি ইস্যু করছে যারা না আসতে পারে, সব তো তাদেরই। সুতরাং আমার তো এখানে কিছু করার নাই। সুতরাং আমি আপনাদের ফেভারেই কাজ করছি, সবাই যেন স্বচ্ছতাটা দেখে, নির্বাচন কীভাবে হচ্ছে এটা যেন সবাই দেখতে পারে। এইটা আধিপত্য বলতে এখানে কিছু নেই। এখানে সবার ভোটাধিকার আছে, যার যার ভোটাধিকার, এই ভোট দিবে, কারে ভোট দিবে তাদের সিদ্ধান্ত। এখানে কোনো আধিপত্যের কোনো কিছু নাই। আমি শতভাগ আশাবাদী যে আমরা নির্বাচনে জয়ী হবে, কারণ এখানে দেখতেছেন সকল ডেলিগেটরা সকলে আমাদের সাথে আছে, সকলেই উপস্থিত হচ্ছে, এবং তাদের কাছে আমি ভোট প্রার্থনা করতেছি। ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী যে আমরা জয়ী হব। শুনলাম 2 প্রেসিডেন্টের গতকালকের বক্তব্য, আমি হিসেবে আপনার বক্তব্য। আমি আসলে একটু কাজী সালাউদ্দিন ভাইয়ের যে বক্তব্যটা সেটা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে উনি বললেন যে 39 বছর উনি কাজ করে আজকে প্রেসিডেন্ট হয়েছেন আর কি। তো ডেফিনেটলি এটা অনেক, উনি বাংলাদেশের একজন গ্রেট ফুটবলার আমরা, এবং একজন ভালো ফুটবলার হলেই যে ভালো অর্গানাইজার হবে এটাও কিন্তু ঠিক না। কারণ গত 8 বছরে অ্যাজ এ ফুটবলার হিসেবে আমি যা দেখেছি, আমার কাছে যেটি মনে হয়েছে যে উনি শুধু ঘরোয়া ফুটবল লিগটি, যেটি ঢাকা কেন্দ্রিক ফুটবল, সেটাকে প্রাধান্য দিয়েছেন, সেটা রেগুলার হয়েছে। বাট ওভারঅল বাংলাদেশের ফুটবলের যে সিনারিটা, বা আমরা যে কিছুক্ষণ আগে বলছিলাম যে 182তে আমাদের র্যাঙ্কিং, ডে বাই ডে আমরা পিছিয়ে যাচ্ছি কেন, সো এই বিষয়গুলি নিয়ে আসলে উনি, আমি মনে করি যে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আরেকটি বিষয় আমি বলবো যে, আর যেহেতু পটন সাহেব উনি নতুন এসেছেন, ওনার সম্বন্ধে আমাদের খুব একটা বেশি কারো ধারণা নাই, এবং উনি অর্গানাইজার হিসেবে আগে কোথাও কাজ করেছেন কিনা সেটা সম্বন্ধে আমাদের ধারণা নেই। সো আমরা আশা করছি যে যেই হোক বাংলাদেশের ফুটবলের জন্য পজিটিভ আঙ্গিকে যাতে কাজ করে। আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে যে 2008 এবং 2012 যে বাফুফে নির্বাচনটি হয়েছিল সেটি আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনে হয়েছিল, এবং আমি যতটুকু জানি যে মোটামুটি ঝুটঝামেলা ছাড়াই শেষ হয়েছিল। যদিও নির্বাচনটা 2012 যে নির্বাচনটা সেটা কিছুটা প্রশ্নবিদ্ধ ছিল, আমি সেই প্রসঙ্গে গেলাম না। বাট আমার কথা হচ্ছে যে 2016তে এসে এমন কি পরিবর্তন আসলো, এবং আমরা জানি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর্থিকভাবে যেভাবে দৈন্যতার ভিতরে কাটায়, সালাউদ্দিন ভাইয়ের মুখের ভাষায় যে আমি ভিক্ষা করে করে টাকা নিয়ে আসি, সেটা এসে খরচ করি, তাহলে আজকে রেডিসনের মতো হোটেলে, একটি 5 স্টার হোটেলে 101টা রুম ভাড়া করে ডেলিগেটদের জন্য, এবং তাদের যে 2 দিনের থাকা খাওয়ার যে খরচটা এত এক্সপেন্সিভ কেন হলো, এটা আমি পরবর্তীতে আসলে যারাই পাশ করে আসবেন তাদেরকে এই প্রশ্নটির উত্তর অবশ্যই দিতে হবে। কারণ জাতি জানতে চায়, আমরা জানতে চাই, যেখানে আমরা জানি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর্থিকভাবে সচ্ছল না, তাহলে কেন এত, এবং 8 কোটি টাকার দেনা, তাহলে কেন এত ব্যয়বহুল নির্বাচন করার উদ্দেশ্যে রেডিসনকে ভাড়া নেওয়া হইলো, বা রেডিসনে কেন ইউজ করা হলো? সাংবাদিক কি দেখছে এখানে, কি পলিটিবাজি কিছু খুঁজে পাচ্ছেন? না, এখানে আসলে ব্যাপারটা হলো কি যে আপনি নির্বাচন যখন হয় তখন কাউন্সিলর বা ভোটারদেরকে আপনার কিছু প্রভাবিত না, কিছু মানে এই সাংবাদিকদের ভাষায় আমরা লিখি উপঢৌকন, আসলে কিন্তু হবে, কিন্তু এটা এক অর্থে কার্যত হবে যে আপনার উপহার কিছু দেওয়া। তাই এই উপহারের আড়ালে কিন্তু বলা হয়ে থাকে যে ভোটটা কিন্তু আমাকে দিও। জাস্ট এটি আমার কাছে মনে হচ্ছে যে এবারের ভোটার এবং কাউন্সিলরদেরকে প্রভাবিত করার জন্য, যে তোমরা জেলা থেকে যারা আসছেন তাদেরকে হয়তো প্রভাবিত করার জন্য, বা এখানকার উপঢৌকন তো ফিফাতেও দেয় না, ফিফাতে দেয়, আপনি তখন এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, সেই কারণে তাকে দিচ্ছেন। আপনি
এখানে 53 জন ক্লাবের যারা মেম্বার রয়েছেন তারা সবাই তো ঢাকায় থাকেন, তাদের সবাই ঢাকার নিজস্ব বাড়ি আছে অথবা বাড়ি ভাড়ায় থাকেন। তো তারা এই ওয়ারি থেকে আপনার এই রেডিসন হোটেলে গিয়ে ভোট দেওয়ার জন্য সকালবেলা তাদের জন্য একটি ট্যাক্সি ভাড়াই যথেষ্ট, কিন্তু তার জন্য তাদেরকে 2 দিন ধরে ওখানে থাকতে হবে কেন? বর্তমান ফেডারেশনের সমালোচনা করলে এই অনুষ্ঠান শেষ হবে, কিন্তু আমরা চাই দেশের ফুটবলের ভাগ্যের পরিবর্তন হোক, উন্নয়ন ঘটুক। সেই জায়গায় কারা নির্বাচিত হবে, কাদের আসা উচিত আপনি মনে করেন? না, আমার কথা হলো যে যেই নির্বাচিত হোক তাদের কিন্তু আলটিমেট গোল একটাই থাকা উচিত, সেটা হলো যে বাংলাদেশ ফুটবল আজকে যে পিছিয়ে গেছে, যে ফুটবলকে বলা হতো যে প্রাণের খেলা, যে ফুটবল কিন্তু বাংলাদেশের নাম্বার 1 খেলা ছিল, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো যে বাংলাদেশের ফুটবল কিন্তু এখন নাম্বার 1 খেলা নয়। র্যাঙ্কিং করলে কিন্তু অনেক পিছিয়ে ফুটবল চলে যাবে, কারণ এখন মাঠে ফুটবল হয়, দর্শকরা যায় না, আপনি প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল হয় না। মোহামেডান আবাহনীর ম্যাচের একাদশে কে খেলছেন তারা কেউ কিন্তু জানেন না, বা এই মুহূর্তে মোহামেডানের দলনায়ককে আপনি কিন্তু বলতে পারেন না। এটাকে হয়তো যখন ফুটবল কর্মকর্তাদের বলা হয় থাকে তখন তারা বলেন যে আমরা ঠিকমতো কভারেজ দেই না। ভুল, আমরা কভারেজ দেই না কেন? আমরা কভারেজ দিব, অবশ্যই দেই। আপনি আগে খেলাটাকে ঠিকভাবে পরিচালনা করার জন্য যে দক্ষতা দরকার, যে যোগ্যতা দরকার, সেই যোগ্য সংগঠক থাকতে হবে, তাহলেই দেখবেন যে খেলাটা আবার কিন্তু প্রাণের ছোঁয়াটা পাচ্ছে এখানে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই নির্বাচনকে কেন্দ্র করে গত 2 সপ্তাহ ধরে ফুটবল কর্মকর্তারা যে ধরনের ব্যস্ততা দেখিয়েছেন, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে গত 1 বছরে আপনি যখন বাংলাদেশ ফুটবলের কোনো ফুটবলের যে ম্যাচগুলি হয়ে থাকে সেখানে এই কর্মকর্তারা এত ব্যস্ততা দেখিয়েছেন? কখনোই দেখাননি। সো তাদেরকে তো মাঠে খুঁজেই পাওয়া যায় না। মাঠে কিন্তু থাকেন সেই সংবাদকর্মীরা, মাঠে কিন্তু থাকেন সেই ফুটবলাররা, যারা কিন্তু এই ফুটবলকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। সো ফুটবল থেকে কর্মকর্তারা, বিশেষ করে শীর্ষ কর্মকর্তারা ফুটবলকে দিয়েছেন খুবই কম, নিয়েছেন অনেক বেশি। আপনাদের দিয়েই যে জিনিসটা আমরা বিনোদন উপভোগ করি আর কি, সেই জায়গাটায় কর্মকর্তারা আপনাদের দিয়ে নিচ্ছে। তো অনেক ফুটবলার এসছে এই নির্বাচনে, তাদের দায়িত্বটা কি? আমি একটু কায়সার ভাইয়ের একটা কথার প্রসঙ্গ ধরেই টানতে চাই। সেটি হচ্ছে যে লাস্ট 2-3 উইকসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন কি নিয়ে আমাদের ফেডারেশনের কর্মকর্তাদের যে উত্তেজনা, যে উৎসাহ উদ্দীপনা, সেই উৎসাহ উদ্দীপনাটা যদি আমাদের বাংলাদেশের ফুটবল ডেভেলপমেন্টের জন্য থাকতো, যদি সেই চিন্তাটা করতো, বা যেই পরিমাণ আমরা যতটুকু শুনেছি জানি আর কি, যে যেই পরিমাণ টাকার ছড়াছড়ি হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে, এই টাকাটা যদি আমাদের ফুটবল উন্নয়নের জন্য কাজে লাগাইতো, তাহলে অ্যাটলিস্ট আমরা বলতে পারতাম যে না, বাংলাদেশের ফুটবলের জন্য কিছু করা হয়েছে। বাট দুর্ভাগ্য যে সেই মানসিকতাটা শুধু আমি বেশ কিছু কাউন্সিলররাই, মানে আমার যারা ডিস্ট্রিক্ট লেভেলে আছেন তাদের অনেকেই আমাকে ফোন দিয়েছেন, বলেছে যে আমিনুল, আমরা তো 4 বছর পর পর আসলে একটু জামাই আদর পাই, তাই এটাকে উপভোগ করতে চাই আর কি। তো বিষয়টা হচ্ছে এরকম আর কি, যে 4 বছর পরপরই তাদেরকে স্মরণ করা হয় ভোটের জন্য আর কি। তো যেখানে ফুটবলের উন্নয়নের কোনো লেশমাত্রও থাকে না। তো আমার কাছে যেটি চাওয়া, যে আসলে অ্যাজ এ ফুটবলার হিসেবে যারা আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নির্বাচন করছেন, যারা ফুটবলার বের হয়ে আসবেন, বিগত সময় ছিল তো ফুটবলার হিসেবে আমাদের যে এক্সপেকটেশনটা ছিল সবসময়, যে ফুটবলারদের দুঃখ বুঝবেন, বা তারা ফিল করবেন যে তারা যেই সমস্যাগুলি ফেস করেছে, সময় কিন্তু স্বল্পতা আছে একটু, তারা যেই সমস্যাগুলি ফেস করেছে সেই সমস্যাগুলি ফুটবলাররা যখন নির্বাচিত হবে সেগুলিকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবেন এবং ভালো কিছু উপহার দিবেন। বাট দুর্ভাগ্য যে আমরা বিগত সময় পাইনি। তো এখন বর্তমানে যে আজকে যে নির্বাচনটি হচ্ছে, সেটার লক্ষ্য একটি থাকবে আমাদের, যে ফুটবল কি পাবে, ফুটবলের জন্য তাদের যে চিন্তা ভাবনা যাতে ফুটবলকে কেন্দ্র করেই হয়। এবং এটা যাতে, একটি কথা আমি বলতে চাই, যে সারা বাংলাদেশে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট লেভেলে যদি ঘরোয়া ফুটবলটা চালু করা হয়, আমাদের যদি আরও বেশ কিছু একাডেমি করা হয়, পাশাপাশি আমাদের যে র্যাঙ্কিংটি নির্ভর করে কিন্তু বাংলাদেশের ন্যাশনাল টিমের খেলার উপরে, আন্তর্জাতিক রেজাল্টের উপরে। তো সেই জায়গাটায় যদি আমরা আরও বেশি মনোযোগী, কারণ প্লেয়ারদের ফ্যাসিলিটিস না দিলে প্লেয়াররা ভালো পারফর্ম করতে পারবে না। এখনকার যুগে সম্ভব না। খেলোয়াড়দেরকে পেশাদারির ভিতরে নিয়ে আসতে হবে। পাশাপাশি সবচেয়ে 2টা ভাইটাল জিনিস, বাট খুব ছোট্ট বিষয়, সেটি হচ্ছে আমাদের একজন ভালো পুষ্টিবিদ দরকার, একজন ভালো সাইকোলজিস্ট দরকার। 20 সেকেন্ড বাকি, যাই হোক কাছের কাছে আসছি। সেটা হচ্ছে যে আপনারা দুজন বক্তব্য দিলেন, আমার একটা ছোট্ট চাওয়া আছে ফুটবলের কাছে, সেটা হচ্ছে আগামী দিনে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব নেওয়া, জেলা বিভাগ এবং পেশাদার লীগ নিয়ে ফুটবলটাকে মাঠে রাখা। আপনি যদি এর উত্তরে 20 সেকেন্ড দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। তা তো অবশ্যই। সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা কিন্তু এবারের নির্বাচনে যে জিনিসটি সবচেয়ে বেশি শুনেছি সেটি হলো যে তৃণমূলের ফুটবল আমি উন্নয়ন করব, তৃণমূলের ফুটবল আমি উন্নয়ন করব। এটি 2 পক্ষই বলে থাকেন। আমার কথা হলো যে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করা উচিত, এটা কিন্তু জানার জন্য আমাদের কিন্তু রকেট সায়েন্সের প্রয়োজন নেই। আমরা কিন্তু সবাই জানি এবং ফুটবল কর্মকর্তারাও জানেন। সবচেয়ে বড় বিষয়টা হলো যে ফুটবল কর্মকর্তারা, যারা শীর্ষস্থানীয় কর্মকর্তা রয়েছেন, তাদের জানা উচিত যে ফুটবলে, মানে আমরা পেছনে যা দেখেছি এখন পর্যন্ত,
তা হলো যে ফুটবলের বাতাস কিন্তু বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই ফুটবল কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু ফুলে যাচ্ছেন। ধন্যবাদ ইমাম কায়সার এবং আমিনুল হক, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, সময় স্বল্পতার কারণে শেষ করতে হলো আজকের অনুষ্ঠান এখানেই। দেখা হবে আগামী সপ্তাহে। তবে দর্শক, আপনারা যদি ভিডিও সহ এই অনুষ্ঠানটি দেখতে চান তবে আপনারা ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com-এ।